নরসিংদীর রায়পুরার সর্বত্র তাণ্ডবের চিহ্ন, আতঙ্ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন নীলক্ষা গ্রাম। ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বে জিম্মি এলাকাবাসী। আমাদের চলাচল বন্ধ হয়ে গেছে, বিঘ্ন হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ। যার যার ক্ষমতা, যে ক্ষমতা যায় এগুলি করে দ্বন্দ্বটা এসে এমনিতেই হেরা ওই দই কার্য করতেছে। আচ্ছা 12 বছর এতে বেশি কার্য করতেছে, জর্গ বিবাদ করতেছে। 4 জন নিহতের ঘটনায় মামলা দায়ের। আত্মগোপনে থাকা অভিযুক্ত স্থানীয় দুনেতাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 2 জন নেতাকে ডেকে এখানে মীমাংসা করার চেষ্টা করেছে, তারপরেও তারা পুলিশের কোনো কর্ণপাত না করে কালকে তারা পুলিশের উপর চড়াও হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য গতকাল থেকে আমাদের ব্লক রেড দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসিরনগরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাফিলতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন। পুলিশ প্রধান বললেন, এখনো দেয়া হয়নি তদন্ত প্রতিবেদন। ভূমিদস্যুরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ব্যবহার করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় মন্তব্য, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আদালত থেকে পালিয়ে যাওয়া গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেল ফের গ্রেফতার। পালানোর ঘটনায় পুলিশের উদাসীনতার অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবারও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে ঘিরে নাটকীয়তা। কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিএনপি। এবং আগামী মার্চের মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ব্যান্ডউইথ কাজে লাগাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ। নরসিংদীতে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ আর তাণ্ডবের চিহ্ন ছড়িয়ে রয়েছে গোটা নীলক্ষা গ্রাম জুড়ে। আতঙ্কে দিন পার করছেন এলাকার মানুষ। এদিকে 4 জন নিহতের ঘটনায় অজ্ঞাত 1,500 ব্যক্তিকে আসামি করে 4টি মামলা করা হয়েছে। নরসিংদী থেকে রিপোর্টার মাহমুদ রাকিবের পাঠানো তথ্য, সাইদুল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তুচ্ছ ঘটনা নিয়ে রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে গত 60-70 বছর ধরে বিভিন্ন সময় সংঘর্ষ হলেও সোমবারের মতো এত বড় ঘটনা এর আগে ঘটেনি। একসাথে গ্রামের 4 জনের মৃত্যু হতবাক করে দিয়েছে গ্রামবাসীকে। সংঘর্ষের পর মঙ্গলবার সকালে ইউনিয়নে গিয়ে দেখা যায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘরবাড়ি পুড়িয়ে ফেলায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। গত 3 দিন ধরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে তাদের। আমরা কি দোষ করতাম? আমরা কোনো কাজে নামি নাকি আমরা জীবত যা নাকি আমরা বাসা ছাড়া যা কেউ জানা, আমরা কেউ জানা কাজের মধ্যে আমরা নিরপেক্ষ। 5-6-7 দাম, এরপরে দাম চাইলে দানে সব দানে ফুটছে। নীতি করে আমরা এটা ফুরাইলে আমরা কি করুম? কারণ আমরা হয়েছি গরিব মানুষ, দিনেরটা দিনাই না খাই। ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক 2 চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে বছরের পর বছর জিম্মি হয়ে আছেন তারা। প্রায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত বলে অভিযোগ তাদের। বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নীলক্ষা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার রায়পুর থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। আমাদের চলাচল বন্ধ হয়ে গেছে, বিঘ্ন হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। যার যার ক্ষমতা, যে ক্ষমতা যায় এগুলি করে অনেক ক্ষমতায় আছে। অক্সরের দল ক্ষমতায় আছে, অনেক দ্বন্দ্বটা এসে এমনিতেই এমনি আমরাই এবার লয়ে পড়ছে, মানে এরা স্বার্থ নষ্ট হয়েছে গা, মানে এবারে ধরছে। পুলিশ বলছে গত 3 দিন ধরে চলা সংঘর্ষ বন্ধে ব্যবস্থা নেওয়া হলেও দমানো যায়নি 2 চেয়ারম্যান সমর্থকদের। পুলিশ সুপার মহোদয়ের অফিসে 2 জন নেতাকে ডেকে এখানে মীমাংসা করার চেষ্টা করেছে, তারপরেও তারা পুলিশের কোনো কর্ণপাত না করে কালকে তারা পুলিশের উপর চড়াও হয়েছে। বাধ্য হয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য গতকাল থেকে আমাদের ব্লক রেড দেওয়া হয়েছে। তারা এই ইতিমধ্যে এলাকায় নাই, তারা কোথাও কোথাও হাইড আউট করে তারা অবস্থান করছে। অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সোমবার আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হন। আহত হন পুলিশের 5 সদস্য সহ অন্তত 20 জন। সময় সংবাদ, নরসিংদী। দর্শক, এই মুহূর্তে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব,
হ্যাঁ ফাহমিদ, আপনি জানেন যে নরসিংদীর রায়পুরার নীলক্ষা ইউনিয়নে এখন আসলে একদমই আমি যদি বলি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যদি আপনাকে বলে দিই এই মুহূর্তে আমরা পুরো এই এলাকাতে আসলে যদি বলি এক ধরনের পুরুষ শূন্যই বলা যায়। আমরা মোটামুটি রাস্তাঘাটে বা এর আশপাশে কোনো পুরুষ দেখছি না, প্রায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। আপনি জানেন যে গতকাল এবং তার আগের গত 3 দিন ধরে এখানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানকার বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম এবং সাবেক ইউপি চেয়ারম্যান হক, তাদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার সমর্থকদের মধ্যে সেখানে 4 জন নিহত হয় এবং তারপর থেকেই মূলত এলাকাটি পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আপনি যদি আমার পিছনে দেখেন যে সেই যে তাণ্ডব চালিয়েছিল দুপক্ষেরই সমর্থকরা, তার কিন্তু স্পষ্ট এখানে নিদর্শন রয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেই তাণ্ডব থেকে আসলে কেউ তো রেহাই পায়নি, সাধারণ মানুষ যারা রয়েছেন, এবং তারা কিন্তু নিরীহ মানুষ, তারা কিন্তু কোনো দল করেন না, কোনো রাজনীতি করেন না, তারা একদমই নিরীহ গ্রামবাসী। তারা মূলত এই 2 জন চেয়ারম্যান বর্তমান এবং সাবেক, তাদের যে ক্ষমতার দ্বন্দ্ব তা নিয়েই মূলত তারা বিভিন্ন হামলার শিকার হয়েছেন বলে আমাদের কাছে দাবি করেছেন গ্রামবাসী। আপনি দেখতে পাচ্ছেন যে সে হামলা থেকে বাদ যায়নি তাদের বসতভিটা, তাদের ঘর বাড়ি এবং ঘর বাড়ির মধ্যে থাকা যে আসবাবপত্র, সেগুলো কিন্তু তারা বের করতে পারেননি। আপনি দেখতে পাচ্ছেন যে শুধু ঘর ভাঙা এটি কিন্তু নতুন কোনো বিষয় না। এটি কিন্তু যে বিষয়টি বারবার বলেছেন, এই গ্রামবাসী যে বিষয়টি বলেছেন যে এই যে সংঘর্ষ বা এই যে দুপক্ষের মধ্যে নানা টানাপোড়েন, এটি কিন্তু নতুন কোনো বিষয় না। এটি কিন্তু গত কয়েক বছর ধরে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে এমন ঘটনা ঘটে আসছে এবং এই নানা সময় সংঘর্ষ ঘটনার কারণে কিন্তু এখানে 36 জন মানুষ গ্রামবাসী নিহত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যে বিষয়টি বলছেন, গ্রামবাসী 36 জন নিরীহ গ্রামবাসী নিহতের পর আজও পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয়নি বলেই কিন্তু এই ঘটনা থামছে না বলে আমাদের দাবি করেছেন। এবং তারা বলছেন যে এইসব ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, তাহলে হয়তো এসব সংঘর্ষ এবং হামলার ঘটনা কমে আসবে। তো মোটামুটি ফাহমিদা, আমার কাছে নরসিংদীর রায়পুরার নীলক্ষা গ্রাম থেকে এই ছিল সবশেষ খবর। ফাহমিদা। দর্শক, নরসিংদীর রায়পুর উপজেলা নীলক্ষা থেকে গতকালের সংঘর্ষের ঘটনার পর সেখানকার আজকের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। নাসিরনগরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাফিলতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও আইজিপি জানিয়েছেন এখনো দেয়া হয়নি তদন্ত প্রতিবেদন। এর আগে সকালে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শওকত হোসেনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার খবর প্রকাশিত হয়। তদন্ত প্রতিবেদনে ওই ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসনের গাফিলতি ছিল বলে উল্লেখ করা হয়। এছাড়া একটি মহল স্থানীয় রাজনীতির দ্বন্দ্বের সুযোগ নেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আইজিপির বরাত দিয়ে জানান, নাসিরনগরের ঘটনায় তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মন্দিরে আগুন দিয়েছে। ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দাবি করেন, গাইবান্ধায় সাঁওতালদের ব্যবহার করে কিছু ভূমিদস্যু চিনিকলের জায়গা দখলের চেষ্টা করছে। এই ঘটনায় দোষীদের দ্রুতই খুঁজে বের করে বিচার করা হবে। সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙ্গা বা এই ধরনের ভাঙচুর যে ঘটনাগুলি ঘটছে, আমরা মনে করি এটার সাথে কোনো সংযোগ, কোনো সূত্র থাকতে পারে কোনো স্বার্থান্বেষী মহলে। কিছু ভূমিদস্যু যারা বিভিন্ন জায়গায় জমি দখল করে, তারা সাঁওতালদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে। কিছু কিছু সাঁওতাল এনে তারা তাদেরকে বসিয়েছে এবং যাওয়ার সময় যেভাবে তারা আগুন দিয়ে এদেরকে পুড়িয়েছে, ঠিক তেমনি হয়তো আমরা যদি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হতো, তাহলে দেখা যেত 6 মাস পরে তারাই এদেরকে তাড়িয়ে দিয়ে তারা তাদের ওই জায়গাটা দখল করে নিত। এদিকে আগামী শুক্রবার নাসিরনগর অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ গোল চত্বর অবরোধ করে বিক্ষোভ করেন তারা। হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই একটি চক্র ঘটনা ঘটাচ্ছে। তবে হামলাকারীরা যে দলেরই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আগামী শুক্রবার আমরা নাসিরনগর অভিমুখে লং মার্চ করব
এবং আগামী 30শে নভেম্বর পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করব যে আগামী 30শে নভেম্বরের মধ্যে আমাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস প্রদান করতে হবে। আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই। আজকে আমরা জাতীয় সংখ্যালঘু কমিশন চাই। আজকে আমরা জীবন জীবিকার সর্বক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব প্রতিনিধিত্ব চাই। আমরা বঙ্গবন্ধুর যে 72-এর সংবিধান, আমরা এই সংবিধান পুনঃপ্রতিষ্ঠা চাই। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য বিরাজমান, আমরা এই বৈষম্যের অবসান চাই। নাসিরনগরের ঘটনা সহ এই ঘটনার আগে পরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তার সবগুলোর সঠিক বিচার এবং অপরাধীদের শাস্তি। সে অপরাধী যেই হোক, যে সামাজিক পরিচয় সে বহন করুক না কেন, তার বিচার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। নিম্ন আদালত থেকে পালিয়ে যাওয়া গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেলকে ফের গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। সকালে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আদালত থেকে পালানোর পর রুবেল হাতকড়া খুলতে না পেরে তুলা দিয়ে ব্যান্ডেজ করে নেয়। এ কারণে হাতকড়ার বিষয়টি কেউ টের পায়নি। এক পর্যায়ে রুবেল বাড্ডা এলাকায় আসলে তাকে গ্রেফতার করা হয়। রুবেলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার জবানবন্দি দিতে এসে আসামি রাফসান হোসেন ওরফে রুবেল পুলিশের জিম্মায় থাকা অবস্থায় আদালত থেকে পালিয়ে যায়। প্রথমে আমরা সকালবেলা নিউজ পাই যে সে এলাকার মধ্যে চলে আসছে, যে তার মধ্যে একজন দেখা গিয়েছে। তো ইমিডিয়েটলি পুলিশের তৎপরতা মারাত্মকভাবে তখন আরো বৃদ্ধি পায়। তখন সে ওই মুহূর্তে ব্যাপারটা বুঝতে পেরে যে এখানে সে এটা হ্যান্ডকাপ কাটতে পারবে না, সে সিদ্ধান্ত নেয় ঢাকার বাইরে চলে যাবে এবং সে একটা গাড়িতে করে টঙ্গী চলে যায়। এবং একটা পর্যায়ে সে বুঝতে পারেছে টঙ্গীতে যেহেতু তার পরিচিত কেউ নাই এবং কোথাও যদি সে হ্যান্ডকাপ কাটতে যায় আসলে সে ধরা পড়ে যাবে, সে চিন্তা করে যে আবার তাকে এই এলাকায় ফিরে আসতে হবে। এবং এই চিন্তাটা থেকে সে বাছে করে আবার চলে আসে হচ্ছে আপনার বাড্ডা এলাকায়। সকালবেলা স্বপন যে সুবাস্তু টাওয়ারের পাশেই সে যখন বাসে ওঠার পরিকল্পনা করে তখন তাকে থানার একজন অফিসার তাকে আইডেন্টিফাই করে ওখানে, এবং হাতের ব্যান্ডেজটা খুলে ফেললে দেখা যায় তার হাতে হ্যান্ডকাপ আছে। তো এইভাবে তাকে আমরা সকালবেলা এই সুবাস্তু টাওয়ারের পাশ থেকে বাড্ডা এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি। এদিকে গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেলের পালিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী দায়ী করছেন পুলিশের গাফিলতিকে। এদিকে আসামি পালানোর জন্য বাড্ডা থানা পুলিশের অবহেলাকে দায়ী করছেন ঢাকার কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার। এভাবে পুলিশ সদস্যদের চোখের সামনে দিয়েই পালিয়ে যায় গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেল। এ সময় একেবারেই নির্বিকার বসে থাকতে দেখা যায় পুলিশ সদস্যদের। রোববার জবানবন্দি দিতে রুবেলকে আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। আদালত থেকে আসামি পালানোর ঘটনা এর আগে ঘটে 2014 সালের 23 ফেব্রুয়ারি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর কাঠগড়া থেকে পালিয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাইর হত্যা মামলার 4 আসামি। মামলার ধরন ও গুরুত্ব বিবেচনায় আসামিকে হাতকড়া ছাড়াও দড়ি দিয়ে বাঁধা এবং ক্ষেত্র বিশেষে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার নিয়ম থাকলেও অনেক মামলার আসামি রুবেলকে শুধু হাতকড়া পরিয়ে হাজির করা হয়। শুধু একটা হ্যান্ডকাপ তার হাতে ছিল, হ্যান্ডকাপ পরা ছিল এক হাতে। তীরে পকেটে হাত দিয়ে শরীর দেখা যায়নি, সে একটা ভদ্রলোকের মতো সে হাইটে চলে গেছে। কুখ্যাত যে আসামি যারা তাদেরকে তো কোমরে বেঁধে দড়ি বেঁধে তাদেরকে আদালতে আনা উচিত, কারণ এখানে আমি মনে করি যে পুলিশের অবহেলার কারণে এটা সম্ভব হয়েছে। বাড্ডা থানা পুলিশের গাফিলতিকে দায়ী করে কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার। তদন্তকারী কর্মকর্তা ইমরানুল হাসান, বাড্ডা থানার একজন সাব ইন্সপেক্টর, তার এবং তার সাথে যে বাকি কনস্টেবল ছিল, একজন নাম আমি জানতে পেরেছি দীপক চন্দ্র পোদ্দার মনে হয়, ওদের কিছুটা গাফিলতি আমাদের চোখে পড়েছে। গারো তরুণীকে ধর্ষণ সহ রুবেলের বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। সময় সংবাদ, ঢাকা। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় আসামি বদরুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী 29 নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার্জশিট গ্রহণ করেন।
পরে মামলার কার্যক্রম পরিচালনার জন্য চিফ মেট্রোপলিটন আদালতে হস্তান্তর করেন তিনি। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বদরুলকে আদালতে তোলা হয়। পরে চার্জশিট গ্রহণ করে আগামী 29 নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত। গত 3রা অক্টোবর সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। এ ঘটনায় বদরুলকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করা হয়। খাদিজা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এতে সন্তুষ্ট হয়েছি, যাতে মামলা গ্রহণ করিয়া উনি আরেকটা আদালতে পাঠিয়েছেন সেখানে বিচারের জন্য। দাবি ছিল আমার ফাঁসি হওয়ার, সেটাই আমার এখনো দাবি আছে। খাদিজা মামলা আজকে চার্জশিট গ্রহণের জন্য ছিল। আদালত মামলাটি চার্জশিট গ্রহণ করে মেট্রোপলিটন চিফ আদালতে প্রেরণ করে দেন। আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকে বরণ করে নিতে নবান্ন উৎসবে বাঙালির নানা আয়োজন। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আগামী 22 ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এবারও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে ঘিরে থাকতে পারে নানা নাটকীয়তা। বর্তমান মেয়রের পাশাপাশি দলীয় মনোনয়নের দৌড়ে থাকছেন নগর আওয়ামী লীগ সভাপতি। এদিকে নির্বাচনকে ঘিরে নিজেদের ঘর গোছানোর কাজ সেরে নিলেও কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিএনপি। আশরাফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। নানা নাটকীয়তা আর টানটান উত্তেজনায় ভরপুর ছিল গতবারের নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। শেষ মুহূর্তে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন থেকে সরে আসায় লড়াই জমে আওয়ামী লীগ সমর্থক দুই প্রার্থীর মধ্যে। দলীয় সমর্থন না পেলেও শেষ পর্যন্ত ভোট যুদ্ধে জয়ী হন আইভি রহমান। ঘুরে ফিরে 5 বছর পরের গল্পটা প্রায় একই রকম। এবারও প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র। এবারই প্রথম দলীয় ভিত্তিতে হতে যাওয়া এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়েই মাঠে থাকার বিষয়ে নিশ্চিত তিনি। সেই সাথে ভরসা রাখছেন নিজের 5 বছরের কাজের উপর। এইবার হলো আপনাকে দলের নমিনেশনটা নিতে হবে। আমি নমিনেশনের ক্ষেত্রে 100-এর মধ্যে 200% আশাবাদী যে এইবার আমারই নমিনেশন হবে, বিকজ আমি এমন কোনো কাজ করি নাই যেই কারণে আমার কোনো কর্মকাণ্ডে দলকে পিছাতে হয়েছে। এদিকে গত নির্বাচনে আইবির নির্বাচনী সমন্বয়ক এবার তার মাঠের প্রতিপক্ষ। মহানগর আওয়ামী লীগের এই সভাপতি বলছেন, কোনো ব্যক্তি বিশেষের ইশারায় নয়, তৃণমূল সমর্থনের ভিত্তিতেই দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী তিনি। তৃণমূল আমাকে সমর্থন করেছে, আমার কে প্রার্থী করলো এটা বড় ব্যাপার নয়। বঙ্গবন্ধু আদর্শই আমার আদর্শ, আমি সেই আদর্শে বলে নেই এই প্রার্থী হয়েছি, এবং শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় আমি সেই নির্বাচনটা করার জন্য মন মানসিকভাবে প্রস্তুত। আর এখনো আক্ষেপের সুর গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুরের কণ্ঠে। তবে নিজের অংশগ্রহণের বিষয়ে কিছু না বললেও দলের প্রস্তুতি শেষ বলে জানান তিনি। দেশনেত্রী খালেদা জিয়া যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই আমি ওইভাবে আমরা কাজ করব। তবে ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট হওয়ার প্রশ্নে আমি এবার ক্যান্ডিডেট হতে চাই না। এই নির্বাচনে 4,19,392 জন ভোটার নির্বাচন করবেন পরবর্তী সিটি মেয়র। ভৌগোলিকগত কারণেই ঐতিহ্যবাহী নগরী এই নারায়ণগঞ্জ। তার উপরে এলাকার স্থানীয় রাজনীতি যে কোনো নির্বাচন এলেই আলোচনা রাখে শিল্পনগরীটিকে। আর তাই প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া সিটি কর্পোরেশনের এই নির্বাচন কেমন হবে সেটাই দেখার অপেক্ষায় নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই আগামী 18 নভেম্বর নির্বাচন কমিশন গঠনের রূপরেখা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 18 নভেম্বর বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন বিষয়ে একটি রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল পুলিশ একটি সাজানো মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে। আওয়ামী মন্ত্রী, এমপি ও নিজ দলীয় স্থানীয় নেতাকর্মীদেরকে রক্ষা করতেই বিএনপির 2 জন স্থানীয় নেতার নাম প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছেন। দুপুরের সময় আরো থাকছে। আলোচিত বুশরা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ 2 জনকে খালাস দিলেন সর্বোচ্চ আদালত।
এবং নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বাসায় গ্যাস লাইন বিস্ফোরণের একই পরিবারে 3 জন দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রতিদিনের মতো সকালে রান্না করতে রান্নাঘরে গিয়েছিলেন মায়া বেগম। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এই আগুনে দগ্ধ হন মায়ের স্বামী রায়হান ও 2 বছর বয়সী মেয়ে মরিয়মও। পরে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী। তারা জানান, অনেকদিন ধরেই বাসাটির গ্যাস লাইনের সমস্যা ছিল। মালিককে বারবার বলার পরও ঠিক করেনি গ্যাস লাইন। লাইটারের সমস্যা, গ্যাস বাড়িতে আছে, তারা ঠিক করে নাই। পরে গ্যাস রাত্রে ঘরে যে পুরো ভরপুর হয়ে রয়েছে, তো সকালবেলা তারা সিগারেট ঘরে জ্বালাইছে, ওই গ্যাসই মনে করেন যে হইয়া চালচল সব ফাইটা গেছে। বার্ন ইউনিটের চিকিৎসক জানান, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। 3 জনই আসলে অনেক বেশি পুরো গেছে, একই ফ্যামিলির হাজব্যান্ড, তার বাচ্চা এবং তার মাটা আর কি। তো 3 জনের পুরো একজন 40%, 65% আর 25% বার্ন আছে। তো 3 জনই তো আশঙ্কাজনক অবস্থা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এর ফলে প্রায় 1500 জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL বলছে, এর মাধ্যমে নতুন কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। তবে বিপুল এই ব্যান্ডউইথ সঠিকভাবে কাজে লাগাতে দাম কমানোর পাশাপাশি ব্যবহারের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন তারিন মেহেদি। বর্তমানে BSCCL এর 200 জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে দেশে ব্যবহার হচ্ছে মাত্র 70 জিবিপিএস। বাকি ব্যান্ডউইথ দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সাম্প্রতিক এক চুক্তির আওতায় ভারতের ত্রিপুরা রাজ্যে 10 জিবিপিএস রপ্তানি করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে আরো 1500 জিবিপিএস ব্যান্ডউইথ পেতে যাচ্ছে বাংলাদেশ। ব্যান্ডউইথ রিসিভ করার জন্য পটুয়াখালীর কুয়াকাটায় ল্যান্ডিং স্টেশন নির্মাণের যাবতীয় কাজ শেষ হয়েছে। কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত ব্যান্ডউইথ আনার জন্য যে লিঙ্ক দরকার, একটা হাই ক্যাপাসিটি লিঙ্কের জন্য আমরা রিকোয়েস্ট করেছি বহু আগে থেকেই BTCL এর কাছে, যেহেতু আমাদের এনটিটিএন লাইসেন্স নাই, তো এটা BTCL কে করতে হবে। আশা করা যায় যে হয়তো আমরা মার্চের মধ্যে লিঙ্কটা রেডি করতে পারতে পারি। ডেস্টিনেশন বেড়েছে, ব্যান্ডউইথের ক্যাপাসিটি বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি এই ব্যান্ডউইথ যাতে ফেলে না রাখতে হয় সেজন্য সুনির্দিষ্ট নীতিমালা করা প্রয়োজন। আমাদের কিন্তু অনেক ব্যান্ডউইথ না, আপনি 600 জিবি তো 600 স্পট বানায় সেখানে দিয়ে দেন, দেখেন আপনি ব্যবহার করে কিনা। সাশ্রয়ী মূল্যে এফেক্টিভ ব্যান্ডউইথ মানুষের কাছে পৌঁছায় দিবে। সেজন্য কোথাও হয়তো ওয়্যারলেস লাগবে, কোথাও WLA লুপ লাগবে, কোথাও হয়তো ওয়াইফাই করতে হবে। সুযোগটা আমাদের অবারিত করতে হবে এবং সবার জন্য এটা উন্মুক্ত করতে হবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা সহজে পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রশমনে ট্রাম্পকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরামর্শ ওবামার। ট্রাম্প পুতিন ফোনালাপে সম্পর্ক জোরদারের প্রত্যয়। 2000 সালের আলোচিত বুশরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাদের এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুনু আক্তারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে বুশরা হত্যা মামলায় মোট 4 জন খালাস পেল। 2000 সালে রাজধানীর রামপুরায় একটি বাসায় সে সময়ের পুলিশ কর্মকর্তার মেয়ে বুশরাকে রাতভর ধর্ষণ ও হত্যার দায়ে 2003 সালে প্রধান আসামি কাদের সহ 3 জনকে ফাঁসি এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দেন নিম্ন আদালত। এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করলে কাদেরকে মৃত্যুদণ্ড ও রুনু আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেও বাকি 2 জনকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। শেখ শওকত আহমদ, শেখ কবির আহমেদের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়েছিলাম, আর কাদের গিয়েছিল তার ডেথ সেন্টেন্সের বিরুদ্ধে, রুনু কাদের গিয়েছিল তার লাইফের বিরুদ্ধে। আজকে এটা শুনানি হয়। কাদের যে ডেথ সেন্টেন্স ছিল সেখান থেকে তাকে খালাস দিয়েছে এবং রুনু কাদের যে লাইফ ছিল যাবজ্জীবন কারাদণ্ড সেখান থেকেও তাকে খালাস দিয়েছে। আর আমরা যে অ্যাপিল করেছিলাম খালাসের বিরুদ্ধে সেটাকেও ডিসমিস করে দিয়েছে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার।
খুলনার দাকববাসীর দীর্ঘদিনের দাবি পূরণে দুটি পোল্ডারে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করেছে। কিন্তু মেগা বাজেটের এই প্রকল্পের আওতায় নদী শাসন ব্যবস্থা না থাকায় হতাশ এলাকাবাসী। এদিকে নদী ভাঙ্গন প্রবণতা বেড়ে যাওয়ায় নতুন করে সমীক্ষা চালানো দরকার বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, প্রথম সমীক্ষা চালানোর সময় ভাঙ্গনের প্রবণতা কম থাকায় নদী শাসনের বিষয়টি কম গুরুত্ব পায়। আবুল বাশারের ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। ঢাকি, সুতারখালী, শিবসা ও ভদ্রা নদী দ্বারা বেষ্টিত উপকূলীয় উপজেলা দাকববাসীর সারা বছর কাটে ভাঙন আতঙ্কে। 2009 সালের 25 মে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে উপজেলার 100 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকে প্রতিনিয়ত ভাঙনে অনেক বসতবাড়ি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষার পর বিশ্বব্যাংকের অর্থায়নে দাকব উপজেলার 32 ও 33 নম্বর পোল্ডারের 100 কিলোমিটার বাঁধ নির্মাণে 350 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে সরকার। কিন্তু প্রকল্পে নদী শাসনের কথা উল্লেখ না থাকায় নির্মিতব্য বাঁধের অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণ। নদী ভাঙনের যে গতি, তাদের যে স্রোতধারা এবং সেটা রয়ে গেছে, শুধু বাঁধটা উঁচু করা হচ্ছে, কিন্তু ওই বাঁধ অনতিবিলম্বে 1 বছর 2 বছরের মধ্যে আবার নদীগর্ভে চলে যাবে। নদী শাসন করে এ বাঁধটা করা হোক, তাতে সরকারের অর্থ নষ্ট হবে না এবং আমাদের এলাকার বাসীও এখানে অন্তত বসবাস করতে পারবে। এদিকে দাকবে নদী ভাঙন প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় জনসাধারণের দাবিকে গুরুত্ব দিয়ে নতুন করে সমীক্ষা চালানোর উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। নদীর গতি প্রবাহ, মাটির গতি প্রকৃতি এবং নদীর পানির যে গতি প্রকৃতি উপরের দিকে এবং নিচের দিকে সবকিছুকে মিলিয়ে কিন্তু অ্যাসেসমেন্টটা করতে হবে। এই অ্যাসেসমেন্ট যতটা স্বচ্ছ হবে, যেখানে ইঞ্জিনিয়ারিং সেকশন বা পানি উন্নয়ন বোর্ড যে কাজ করবে সেটি তত বেশি টেকসই হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বর্তমানে ভাঙনের প্রবণতা বেড়ে যাওয়ায় নতুন করে সমীক্ষা চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। প্রকল্পে যে পরিমাণ নদী শাসনের সংস্থান আছে তার চেয়ে আরো 5 থেকে 6 কিলোমিটার নদী শাসন প্রয়োজন হতে পারে। এটা যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে, তারপর প্রপার চ্যানেলের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকে প্রস্তাব যাবে। দাকবের 2টি পোল্ডারের মধ্যে 32 নম্বর পোল্ডারের কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন ভাঙনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 9 বছর পেরিয়ে গেলেও প্রলয়ঙ্কারী সিডরে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী ও বাগেরহাট সহ বিভিন্ন জেলার বেড়িবাঁধ আজও মেরামত করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কার ও নতুন উঁচু বাঁধ নির্মাণের দাবি জানালেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। পাশাপাশি নদী তীরবর্তী এ জেলাগুলোতে নির্মিত হয়নি পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এ অবস্থায় দুর্যোগপ্রবণ এলাকার লাখ লাখ মানুষের দিন কাটছে শঙ্কায়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাইলের পর মাইল এই ভাঙা রাস্তা মনে করিয়ে দেয় 9 বছর আগে উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ সিডরের স্মৃতি। প্রকৃতির বুকে আজও জীবন্ত হয়ে আছে 2007 সালের 15 নভেম্বরের সেই ভয়াবহতা। বারবার আশ্বাসের বাণী শোনানো হলেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া পটুয়াখালীর লোকালয় আজও তেমনি পড়ে আছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে বাঁধগুলো হয়ে পড়েছে অকার্যকর। এতে জোয়ার এলেই প্লাবিত হয় গোলখালী, লোহাখালী, পায়রাগঞ্জ সহ জেলার বিস্তীর্ণ জনপদ। বেরিবাঁধ নাই, হবদা নাই, সুলিজ নাই, এই কারণে তো আমাদের লোক দেশে এত লোক মারা যায় বন্যায়। 9 বছর তো এই রাস্তাটা এত ভাঙছে আর এত আমরা নিজেরাই মারি কেটে বাঁধছি। এই 9 বছরের মধ্যে আমরা বেরিবাঁধ পাই নাই। এইবারে যে সিনকেল দিয়েছিলে, সিনকেলে আমরা হতাহঙ্গ হয়ে গেছি, মনে করছি যে আমরা আবার সিটিয়ারের এলাকায় বুঝি পড়লাম। অবশ্য দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদীর তীরে কিছু অংশ ভাঙন আছে, সেটা আমরা পরিকল্পনা দিয়েছি এবং আগামী শুষ্ক মৌসুমে সেটাও আমরা কার্যক্রম শুরু করব। কিছু কিছু জায়গায় নদী ভাঙন জনিত কারণে বেড়িবাঁধ মাঝে মাঝে আউট হয়ে যায়, সে জায়গাগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি এবং এখনো কিছু কাজ চলমান আছে। 9 বছর পরেও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে প্রলয়ঙ্করী সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিষখালী নদী তীরবর্তী ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলার অধিকাংশ বেড়িবাঁধ। স্থানীয়দের দাবি, বারবার আশ্বাস দেওয়া হলেও বাঁধ সংস্কারে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি এ জেলায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগে জীবন বাঁচানো নিয়ে শঙ্কিত তারা। এছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদ আজও বয়ে বেড়াচ্ছে ভয়াবহ সিডরের সেই ক্ষতচিহ্ন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজ মন্দিরে চলছে মাসব্যাপী রাস উৎসব। উৎসব ও রাস মেলাকে ঘিরে
দূর দূরান্ত থেকে আসা ভক্ত দর্শনার্থীদের পদচারণে মুখর মন্দির এলাকা। সংশ্লিষ্টরা বলছেন 400 বছরের পুরনো উৎসবে দেশ বিদেশের সব ধর্মের মানুষের উপস্থিতি সুদৃঢ় করছে ধর্মীয় সম্প্রীতির বন্ধন। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমা তিথিতে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তাজিউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী রাসমেলা। সোমবার সন্ধ্যা থেকেই মন্দিরের আঙিনায় পুণ্যার্থীদের জ্বালানো মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা মন্দির। মনোবাসনা পূরণের আশায় মন্দির দর্শন ও প্রার্থনার লক্ষ্যে ভিড় করছেন ভক্ত ও পুণ্যার্থীরা। উৎসব নির্বিঘ্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। রাধা গোবিন্দের রাসলীলা দর্শন করা তো মানবের পক্ষে খুব কঠিন, তাকে আমরা অনুভব করতে আসছি আর কি। পৃথিবীতে শান্তি থাকে, এই নরলোকের শান্তি থাকে। আমরা এখানে ফিক্সড পুলিশের ব্যবস্থা রেখেছি, তারা মোতায়েন রয়েছে বিভিন্ন পয়েন্টে, এবং পেট্রোল রেখেছি। পাশাপাশি আমরা সাদা পোশাকে ডিউটিতে নিয়োজিত রেখেছি। আর প্রায় 400 বছর ধরে চলে আসা এই উৎসবকে ঘিরে মন্দির এলাকায় বসেছে ঐতিহাসিক রাসমেলাও। এর বিভিন্ন স্টলে মৃৎশিল্প, কারুশিল্প ও খাবারের দোকানের পাশাপাশি রয়েছে সার্কাস ও পুতুল নাচ। মেলাকে ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত মন্দির এলাকা। আমরা রংপুর থেকে আসছি, এই ফার্স্ট টাইম পুরো ফ্যামিলি। ভক্তরা আজও রাস পূর্ণিমাকে অত্যন্ত আনন্দের সঙ্গে বরণ করে এই মিলন মেলাতে অবস্থান করে। আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুবিধার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। পুণ্যার্থীরা যাতে এখানে স্বচ্ছন্দে নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে এবং এখানে রিসাইড করতে পারে, তাদের খাওয়া দাওয়া থাকা সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে। 1752 সালে মন্দির প্রতিষ্ঠার পর রাজবংশের পরিবার প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর ঢেপা নদী তীরের এই কান্তাজিউ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। সময় সংবাদ, দিনাজপুর। মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রশমনে ট্রাম্পকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন থেকে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ 7 দিনে গড়ালো। পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ। সোমবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটনের সিয়াটল এবং পূর্বাঞ্চলীয় ম্যারিল্যান্ড, নিউ ইয়র্ক ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ র্যালি করে শত শত তরুণ ও শিক্ষার্থী। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ প্রশমনে ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি ট্রাম্পের বিদ্বেষমূলক বক্তব্যে ক্ষুব্ধ মানুষের আস্থা ফেরাতে এর বিকল্প নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে ডেমোক্রেট দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ওবামা আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন মিত্র দেশ ও জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক ট্রাম্পের সময়েও অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে এ মুহূর্তে সব জাতিগোষ্ঠীর মানুষের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। প্রেসিডেন্ট ট্রাম্প তাই করবেন বলে আশা করি। সামরিক মিত্র ও বন্ধু রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক উন্নয়নে তার আগ্রহ দেখেছি আমি। ন্যাটো যুক্তরাষ্ট্র সুসম্পর্ক শুধু ট্রান্স আটলান্টিক দেশগুলোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমাদের জন্যও তা সমান গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ট্রাম্প বাতিল করে দিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন ওবামা। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ওবামা জানান, নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা ও পুনরায় দলকে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন নির্বাচনের পর দুই নেতার প্রথম এই ফোনালাপে মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন ও সিরিয়ার মতো বিষয় উঠে এসেছে বলে জানায় ক্রেমলিন। প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার সাফল্য কামনা করেন পুতিন। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ট্রাম্প পুতিন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বর্তমান সম্পর্কের দূরত্বের বিষয়েও একমত হন তারা। আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ পদক্ষেপের ব্যাপারে সম্মত হন পুতিন ও ট্রাম্প।
ট্রাম্পের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির বিষয়ে বিভিন্ন দেশ ও বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ট্রাম্প একান্তই দেশ ও মার্কিন জনগণের কল্যাণে কাজ করতে চান বলে জানিয়েছেন। সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে জানান, দায়িত্ব পালনকালে প্রেসিডেন্ট হিসেবে বাৎসরিক $4 লাখ বেতন ও দীর্ঘ ছুটি নেবেন না তিনি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মুখোমুখি হচ্ছে মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ইউনিয়ন। বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে আজ শেষ হবে প্রিমিয়ার লিগ ফুটবলের ময়মনসিংহ পর্ব। 13 ম্যাচে 19 পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা এবার জয়ের লক্ষ্যে থাকবে। ফেনী সকারের বিপক্ষে 2-0 গোলে জয়ের পর আর জয় পায়নি দলটি। এরপর বিজেএমসির বিপক্ষে হেরে যায় 3-2 গোলে ও আরামবাগের বিপক্ষে ম্যাচটি হয় ড্র। অন্যদিকে ব্রাদার্সের অবস্থা পয়েন্ট তালিকায় 7ম স্থানে হলেও শেষ 2 ম্যাচে বড় জয় পেয়েছে গোপীবাগের দলটি। মুক্তিযোদ্ধা ময়মনসিংহে বেশ আগে পৌঁছলেও ব্রাদার্স ম্যাচের আগের রাতে পৌঁছায় ভেন্যু শহরে। তাই খুব বেশি প্রস্তুতির সুযোগ পাবে না অ্যানকোচা কিংসের দল। আর মুক্তিযোদ্ধাও আশাবাদী, ব্রাদার্সের সাথে শেষ দেখায় জয় পেয়েছিল তারা। হোবার্ট টেস্টের 4র্থ দিন বেশিক্ষণ টিকতে পারল না অস্ট্রেলিয়া। অ্যাবট রাবাদার গতি তোপে ইনিংস ও 80 রানে হারল অস্ট্রেলিয়া। আর তাই 3 ম্যাচ সিরিজ 1 ম্যাচ হাতে রেখেই 2-0-তে সিরিজ জয় নিশ্চিত করল সফরকারী দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন পেসার কাইল অ্যাবট। 2 উইকেটে 121 রান নিয়ে দিন শুরু করেন ওসমান খাজা ও অধিনায়ক স্মিথ। অ্যাবটের বলে ক্যাচ তুলে ফিরে যান খাজা। এরপর চলে ওজি ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল। স্মিথের পর ব্যাটিং লাইন আপে কেউ 2 অঙ্ক ছুঁতে পারেননি। কাইল অ্যাবট 6টি ও কাগিসো রাবাদা নেন 4টি উইকেট। মাত্র 32 রানে শেষ 8 উইকেট হারায় অজিরা। ইনে টানা 5 টেস্টে হারের মুখ দেখল অস্ট্রেলিয়ার। শেষবার এমন হয়েছিল 2013 সালে। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা 3 সিরিজে হারল ক্যাঙ্গারু দল। 80 দশকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়ল প্রোটিয়ারা। এই প্রথম অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা। এবার নবান্ন উৎসবের খবর। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পালিত হচ্ছে নবান্ন উৎসব 1423। বরাবরের মতো ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসে এই আয়োজন। নাগরিক জীবনে গান, নৃত্য আর সুরের ঝংকারে গ্রামীণ আবহে বুঁদ হয়েছিলেন আগত সবাই। আগামীতে রাষ্ট্রীয়ভাবে নবান্ন উৎসব পালনের দাবি জানিয়েছেন আয়োজকরা। হেমন্তের হালকা শীতল মিষ্টি সকাল, বাঁশির সুরের মূর্ছনায় গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলের এই আয়োজন জানান দিচ্ছে নবান্ন উৎসবের। আবহমান কাল ধরে চলে আসা গ্রাম বাংলার এই লোকপ্রিয় উৎসব যেন হাজির হয়েছে চারুকলা অনুষদের বকুলতলায়। শহরের ফ্ল্যাট সংস্কৃতিতে সময় কাটানো মানুষেরা কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন সেই নবান্নে। শুধু ফসলই না, পিঠা পুলি যে বানানো হচ্ছে, যে শীতের যে আমেজ শুরু হবে, এই হেমন্ত নবান্ন দিয়ে কিন্তু শুরু হয়। এই অনুষ্ঠান একটি মানুষকে মানুষ হিসাবে তার একটা দিনের জন্য এই নগর সভ্যতায় মনে হবে যে আমি গ্রামে ফিরে গেছি। নাচ দেখেছি, গান শুনেছি, পিঠা খেয়েছি, অনেক মজা করেছি। নবান্নের এই আয়োজনে রাষ্ট্র অংশগ্রহণ করুক সাড়ম্বরে, দাবি আয়োজকদের। মূল কৃষকদের তুলে আনার যে বিষয়টা, সেটি আমাদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তখনই সম্ভব হবে যখন সরকারিভাবে এটি আয়োজন শুরু হবে। নতুন প্রজন্মকে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই কৃষ্টি, হাজার বছরের ঐতিহ্যের সাথে পরিচিত করা। শেকড় ভুলতে বসা নাগরিক প্রজন্মকে শেকড়ের সন্ধান দেওয়ার জন্যই এই আয়োজন। এসো মিলে সবে নবান্নের উৎসবের এই আয়োজনের পুরোটা জুড়ে ছিল গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া, যা কিছুটা হলেও সাহায্য করেছে নিজের শেকড় চেনাতে। সকাল 8:45 আনুষ্ঠানিকভাবে নবান্নের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। আমরা সবাই বাঙালি এবং আমরা সবাই আমাদের দেশের উৎকৃষ্ট সব নাগরিক। আজকের দিনে এইটাই হবে আমাদের প্রার্থনা। শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় নবান্নের আয়োজন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নরসিংদীর রায়পুরার সর্বত্র তাণ্ডবের চিহ্ন, আতঙ্ক।
বর্তমান ও সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বে জিম্মি এলাকাবাসী। 4 জন নিহতের ঘটনায় মামলা দায়ের। নাসিরনগরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাফিলতি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ। পুলিশ প্রধান জানালেন, এখনো দেওয়া হয়নি তদন্ত প্রতিবেদন। ভূমিদস্যুরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ব্যবহার করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা কমিটির সভায় মন্তব্য। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আদালত থেকে পালিয়ে যাওয়া গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেল ফের গ্রেফতার। পালানোর ঘটনায় পুলিশের উদাসীনতার অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবারও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে ঘিরে নাটকীয়তা। কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিএনপি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।